আসসালামু আলাইকুম। আমি আমার একটা প্রজেক্টের GitHub রিপোজিটরিতে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বসিয়ে দিয়েছি। এখন ওই রিপোজিটরিতে গিয়ে আমি যদি কোনো ইস্যু ক্রিয়েট করি এবং ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে যদি আমি অ্যাসাইন করি, তখন সে অটোমেটিক্যালি ওইটা নিয়ে কাজ করে সে একটা পুল রিকোয়েস্ট জেনারেট করতে পারে। এবং ওই পুল রিকোয়েস্ট যদি আমি রিভিউ করার পরে কোনো কমেন্ট করি, সেটাও সে দেখে সে আমার রিভিউ অনুযায়ী ফিক্স করে তারপর ওই পুল রিকোয়েস্টকে আবার আপডেট করে দেয়। পাশাপাশি আমি যদি ডিসকর্ড চ্যানেল থেকেও ওই এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে কোনো একটা ইনস্ট্রাকশন দেই যে অমুক ইস্যুটা তোমার ফিক্স করতে হবে, তখনও সে ওইটা ফিক্স করে সে আরেকটা পুল রিকোয়েস্ট সাবমিট করে। তাহলে চলুন দেখি এই পুরা ওয়ার্কফ্লোটা লাইভ কীভাবে কাজ করে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার লোকাল হোস্ট 1012-তে একটা প্রজেক্ট রান করতেছি। এই প্রজেক্টটা মূলত একটা হবি প্রজেক্ট। আমি যখন উইজার্ড কার্ড গেম আমার বন্ধুদের সাথে খেলি, তখন এটার স্কোর কার্ড মেনটেন করার জন্য আমাদের কাগজ এবং কলম দরকার পড়ে। তো ওইটা যেন মিনিমাইজ করা যায় ওইটার জন্য আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছি। আমরা যখন এই কার্ড গেমটা খেলি তখন এটার স্কোরগুলো আমরা এখানে মেনটেন করতে পারি। এই প্রজেক্টটার GitHub রিপোজিটরি হচ্ছে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুল রিকোয়েস্ট তৈরি করা আছে এবং একটা ইস্যু ক্রিয়েট করা আছে। তো আমরা এখন একটা নতুন ইস্যু ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে দেখব যে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি আমাদের ওই ইস্যুটা নিয়ে কাজ করতেছে কিনা। আমরা যদি এই প্রজেক্টটাতে যাই, এখানে একদম ফুটারে আসলে আপনি দেখতে পারবেন এখানে লেখা কপিরাইট 2026 উইজার্ড বোর্ড। আমি চাচ্ছি এটা আমার নামে হোক। তো আমি উইজার্ড বোর্ডকে চেঞ্জ করে আমি বলবো আল ইমরান আহমেদ। সো আমি এখানে যদি একটা ইস্যু ক্রিয়েট করি, চেঞ্জ দ্য কপিরাইট ওনার ইন দ্য ফোটার, ডেসক্রিপশনে বলি। তো এখন আমি যদি এটা ক্রিয়েট করি, সো আমি একটা ইস্যু ক্রিয়েট করেছি আমার GitHub ইস্যুতে এবং সেই ইস্যুটা এখন কাউকে অ্যাসাইন করা নাই। সো এখন আমার এই ইস্যুটা আমি অ্যাসাইন করব হচ্ছে আমার এই ইঞ্জিনিয়ারকে, যার নাম হচ্ছে পাবলু পাটোয়ারি। আমি তাকে এটা অ্যাসাইন করব। সো এখন সে হচ্ছে অ্যাসাইনি। এই পাবলু পাটোয়ারি কিন্তু কোনো মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, এটা একটা এআই ইঞ্জিনিয়ার যেটা মূলত আমার ওপেন ফ্লোর সাথে ইন্টিগ্রেটেড। তো এখন আমরা দেখব সে কি আমার এই কাজটা করে দিতে পারে কিনা। সো এখানে পুল রিকোয়েস্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি একটা পুল রিকোয়েস্টই আছে। আমি যে নতুন ইস্যুটা ক্রিয়েট করেছি সেই ইস্যু সলভ করে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখনও কোনো পুল রিকোয়েস্ট তৈরি করেনি। সো পাবলো যদি এখানে পুল রিকোয়েস্ট তৈরি করে তাহলে এখানে তো আমরা দেখতেই পারবো। পাশাপাশি আমরা আমাদের যে ডিসকর্ড চ্যানেল কোড রাইট নামে চ্যানেলের মধ্যে উইজার্ড বোর্ড নামে আমার একটা থ্রেড আছে, এখানে সে আমাকে জানিয়ে দেওয়ার কথা যে সে একটা পুল রিকোয়েস্ট তৈরি করেছে এবং আমি যেন সেটা রিভিউ করি। পাশাপাশি আমি যদি এখানে ইস্যু ক্রিয়েট না করে আমি যদি সরাসরি ডিসকর্ডেও তাকে বলতাম যে এই কাজটা আমাকে করে দাও, তখন সেটার জন্য সে আমাকে একটা পুল রিকোয়েস্ট তৈরি করতো। তো আমরা এটা একটু পরে দেখব। আমরা আগে দেখি আমাদের GitHub ইস্যু থেকে সে আমাদের কাজটা করে দিতে পারে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সে একটা পুল রিকোয়েস্ট তৈরি করেছে এবং আমাকে বলেছে যে পুল রিকোয়েস্ট তৈরি করেছে, এই হচ্ছে তার লিঙ্ক। সো 3টা ফাইল এসে চেঞ্জ করেছে, আমি যেন একটা রিভিউ করি। চলুন দেখি সে কী করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলো পাটোয়ারি একটা পুল রিকোয়েস্ট তৈরি করেছে এবং সেখানে সে এই 13 নাম্বারটা ব্যবহার করেছে। কেন? কারণ হচ্ছে আমাদের ইস্যুর যে নাম্বার সেটা ছিল 13। তো এই যে নেমিং কনভেনশন আপনারা ব্রাঞ্চ নেম দেখতেছেন, এটাও আমি তাকে বলেছিলাম। সো পাবলো/বাগফিক্স/13 হচ্ছে ইস্যু নাম্বার, তারপরে হচ্ছে আমার কী কাজ সেটার উপর বেস করে সে ক্রিয়েট করেছে। আমরা যদি ফাইল চেঞ্জে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কপিরাইটের যে টেক্সটটা ওইটা আসতো অ্যাপ নেম কনফিগ ফাইল থেকে। যদি ওইখানে না থাকে তাহলে একটা স্ট্রিং, সেটা হচ্ছে উইজার্ড বোর্ড, এই লেখাটা থাকতো। এখন আমরা ওই কনফিগ ফাইল থেকে আর আনতেছি না, এখন আমরা ডিরেক্টলি বলতেছি আল ইমরান আহমেদ। এবং এটা হচ্ছে একটা ফাইল যেটা হচ্ছে simple.blade.php এবং এখানে আরেকটা ফাইল আছে যেটা লেআউটের মধ্যে public.blade.php এবং এখানে আরেকটা ফাইল আছে যেটা হচ্ছে welcome.blade.php। আমি কিন্তু তাকে বলে দিই না যে এই 3টা জায়গায় তুমি এটা করো। সে কিন্তু 3টা জায়গা খুঁজে বের করে প্রত্যেকটা জায়গায় সে চেঞ্জগুলো করে পুল রিকোয়েস্ট দিয়েছে। আমি যদি এই ব্রাঞ্চটা আমার লোকালে চেক আউট করি এবং এখন যদি আমরা ব্রাউজারে দেখি আমাদের উইজার্ডে এটা চেঞ্জ হয়েছে কিনা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইটে এখন আল ইমরান আহমেদ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি এই কাজটা পছন্দ করি নাই। কেন করি নাই? যে আগে আমার এই নামটা আসতো app.name থেকে, এখন সেটা আর কোনো কনফিগারেশন থেকে আসতেছে না, সেটা হার্ড কোডের 3টা জায়গার মধ্যে এটা সে ব্যবহার করতেছে। আমি এটা চাই না। তো আমি এখন তাকে একটা রিভিউ দেই। আমি বলি যে ইউ হ্যাভ, সো বেসিক্যালি আমি তাকে যেটা বলেছি এখন সে যে কাজটা করেছে এটা আসলে আমার পছন্দ হয় নাই। সে এখন 3টা জায়গায় হার্ড কোডের আমার নাম লিখে রেখেছে। তো এতে করে সমস্যা যেটা
আমি যদি পরবর্তীতে এটা চেঞ্জ করতে চাই, তখন আমার এই 3 জায়গায় আবার চেঞ্জ করতে হবে। আগে কিন্তু এর চেয়ে বেটার ছিল। আগে ছিল কনফিগ অ্যাপ নেম, অর্থাৎ অ্যাপ নেমে গিয়ে যদি আমি বলতাম যে আল ইমরান আহমেদ, তাহলে সে কিন্তু এই 3 জায়গাতেই অ্যাপ নেম ব্যবহার করত। কিন্তু এখন কিন্তু আরও খারাপ হয়েছে ইন এ সেন্স। আমি যেটা চেয়েছিলাম সেটা সে করেছে, কিন্তু কনফিগটা রিপ্লেস করেছে। কেন করেছে? কারণ হচ্ছে অ্যাপ নেম তো উইজার্ড বোর্ড। এখন যদি সে অ্যাপ নেম সব জায়গায় আল ইমরান করে দেয়, তাহলে আমার অ্যাপের নামও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য সেই কাজটা করেছে। তো এখন আমি চাচ্ছি সে যেন একটা নতুন কনফিগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করে এবং সেই অনুযায়ী আমার এই পিআরটাকে চেঞ্জ করে। তো আমি আমার রিভিউটাকে এখন সাবমিট করে দেই, তাকে বলি যে এটা নিয়ে কাজ করুক। সো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কমেন্ট করেছি সে কি করতে হবে। এখন আমি আশা করতেছি পাবলু, আমার যে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে এটা দেখবে, দেখে সে এটা অ্যাডজাস্ট করবে, করে তারপর আমাকে জানাবে সে কি করেছে। সে যে চেঞ্জগুলো করেছে, আমি যেহেতু তার ব্রাঞ্চে আছি, আমি যদি এই কোডগুলো নিজেও দেখি, সিম্পল ডট ব্লেড ডট পিএইচপি, আমরা এখানে কোথাও দেখতে পাবো আমার নামকে সে হার্ড কোডেড করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখন দেখি সে আমার কমেন্ট বুঝতে পারে কিনা এবং বুঝে সে তার পিআরকে অ্যাডজাস্ট করে কিনা। অলরাইট। তো সে নতুন যে চেঞ্জগুলো আমরা বলেছি সেগুলো সে করেছে এবং সে বলেছে রিভিউ ফিডব্যাক অন পিআর 14 অ্যাক্টেড অন। কী কী চেঞ্জ করেছে এগুলো আমাকে বলেছে। আমি এগুলো এখানে না দেখে আমি এখানে যাই। সে কোনো কমেন্ট করেনি, বাট সে নতুন কমিট করেছে। তো আমি যদি ফাইল চেঞ্জেসে যাই, এখন আমরা দেখতে পাচ্ছি সে এখন 5টা ফাইল চেঞ্জ করেছে। একটা হচ্ছে অ্যাপ ডট পিএইচপি কনফিগ ফাইল, যেখানে সে কপিরাইট ওনার নামে নতুন একটা সেকশন বানিয়েছে, যেখানে একটা কনফিগ ফাইল নিয়েছে, নাম হচ্ছে কপিরাইট ওনার। আমি এটাই চাচ্ছিলাম, কারণ অ্যাপ নেম যদি সে ব্যবহার করে এবং সেটা যদি চেঞ্জ করে আমার নামে, তাহলে সব জায়গায় আমার অ্যাপের নাম হয়ে যাবে আমার নাম। সেটা আমি চাচ্ছি না। তো সে আলাদা একটা কপিরাইট ওনার নামে একটা কনফিগ ফাইল নিয়েছে, কনফিগ ভ্যালু নিয়েছে, এবং সেটা সে এখন আই বিলিভ 3টা জায়গায়ই ব্যবহার করেছে। এবং অলসো সে ইএনভি ডট এক্সাম্পল ফাইলটাও চেঞ্জ করে আমার নাম লিখে দিয়েছে, এবং এখন থেকে আমি এটা ডট ইএনভি ফাইল থেকেও কন্ট্রোল করতে পারবো। আমি এক্স্যাক্টলি এটাই চাচ্ছিলাম এবং আমি তার এই কাজে হ্যাপি। এখন আমি এটা রিভিউ করে আমি এটা অ্যাপ্রুভ করে মার্জ করে দিলাম। ব্রাঞ্চ ডিলিট করে দিলাম, এবং এখানে যদি আমি ইস্যুতে যাই, তো এখন শুধু একটা ইস্যু আছে, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছিলেন। ওই একটা ইস্যুই এখন আছে, আর যে ইস্যুটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা এখন ক্লোজড। ওকে, তার মানে একটা ইস্যু ক্রিয়েট করে আমি যদি এআই ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করে দিই এবং সে সেই অনুযায়ী আমার ইস্যুটাকে রিজলভ করে, সে পিআর দিয়ে আমার পিআরের ফিডব্যাক নিয়ে সে ওইটাও রিজলভ করে আমাকে জানিয়ে দিয়েছে। দ্যাটস গ্রেট, রাইট? এখন আমরা ডিসকর্ড থেকে একটা মেসেজ দিয়ে দেখি সে আমাদের ইনস্ট্রাকশন মতো কাজ করতে পারে কিনা। তো আমি এটার জন্য আমার ফোন থেকে দেই। এখন আমি ওকে বলি যে না, এই কপিরাইট ওনারটা এখন আমার নামে আছে, এটা আমার নামে হবে না, এটা আমার কোম্পানির নামে হবে। এখন ফোন থেকে আমি তাকে বলতে চাই যে আমি এই যে কপিরাইট ওনার, ওই নামটা চেঞ্জ করে আমি দিতে চাই আমার কোম্পানির নাম, কারণ আমি এটা আমার নামে রাখতে চাই না। সো আমি বলতে চাই যে এটা হবে কোডসিলিকা লিমিটেড, লেটস সে, এটা আমার কোম্পানির নাম। আমি মেসেজ সেন্ড করলাম। এখন আমি আসলে চিন্তা করতেছি সে বুঝতে পারবে কিনা আমি আসলে কিসের কথা বলতেছি। মনে হচ্ছে সে বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন এই চ্যাটের মধ্যে সে অলরেডি কাজ করতেছে। আমার ওপেন ক্লকে আমি এমনভাবে কনফিগার করেছি সে যেন কি করতেছে এটা আমাকে দেখায়। তো আমার ইনস্ট্রাকশনটা আসলে একটু ভেগ। আমি কিন্তু বলি নাই যে ওই প্রজেক্টের ফুটারে চেঞ্জ করো বা কোথাও চেঞ্জ করো, এগুলো কিছুই কিন্তু আমি তাকে বলি নাই। সো এখন সে আমাকে বলতেছে যে আমরা একটু আগে আল ইমরান আহমেদ করেছি, এবং এটা যদি কোডসিলিকা লিমিটেড করতে চাই, যেহেতু আমি আগের কোডটা অলরেডি মেইন ব্রাঞ্চে মার্জ করে ফেলেছি, সে এখন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করবে। তো আই এম ওকে উইথ দ্যাট। তো সে অলরেডি তার কাজ শুরু করে দিছে, আমরা দেখি কতক্ষণ লাগে। ওকে, ডান, ক্রিয়েটেড এ পিআর, পিআর ইজ রেডি ফর রিভিউ। তারপরে কোনো একটা কমান্ড ফেইল করেছে, ক্রিয়েট পিআর ডট এসএইচ, এই কমান্ডটা ফেইল করেছে। তাহলে কি পিআর ক্রিয়েট হয়নি? আমরা যদি এখানে যাই, না, পিআর ক্রিয়েট হয়েছে। দ্যাটস গ্রেট। তো এখন যদি আমরা দেখি 2টা ফাইল চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে অ্যাপ ডট পিএইচপি ফাইলে সে আমার নামকে চেঞ্জ করে সে লিখেছে কোডসিলিকা লিমিটেড, এবং সে ডট ইএনবি ডট এক্সাম্পল ফাইলটাও চেঞ্জ করে সে কোম্পানির নাম দিয়ে দিয়েছে। ওকে, আমি আসলে এটাই চাচ্ছিলাম, কিন্তু এই কোডটা আমি মার্জ করব না, কারণ আমি এটা চাই না আসলে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা শুধু ক্রিয়েট করেছিলাম। তাহলে আমি এই পুল রিকোয়েস্টটাকে ক্লোজ করে দেই। ইস্যু ছিল না কোনো, তো একটা পুল রিকোয়েস্ট ছিল, সেই পুল রিকোয়েস্টটা আমি ক্লোজ করে দিয়েছি। ওকে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যে
দিন-রাত ২৪ ঘন্টা আমি যখন তাকে যা করতে বলবো, সে আমার যেই GitHub রিপোজিটরিতে তার অ্যাক্সেস আছে, সেখানে গিয়ে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করতেছে। তার মানে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের কোনো কাজ নাই, রাইট? ওয়েল, এখনো আমাদের কাজ আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোড রিভিউ করেছি। তো আমি এই কোড রিভিউ যদি আমি একটা এআইকে দিয়ে করাতাম তাহলে হয়তো কোড রিভিউ করা লাগতো না। কিন্তু কোনো একটা রিলায়েবল প্রোডাক্ট আপনি কি এআই দিয়ে কাজ করিয়ে, এআই দিয়ে রিভিউ করে এটা প্রোডাকশনে ডিপ্লয় করবেন? হয়তো এখনো আমাদের ইন্ডাস্ট্রি এখনো সেই পর্যায়ে যায় নাই। আমি পার্সোনালি করব না এবং আমি যতদূর জানি কোনো রিলায়েবল কোম্পানি তাদের প্রোডাক্টের ক্ষেত্রে এতটুকু বিশ্বাস এআইকে এখনো করবে না। যাই হোক, সো আমি এখন যদি আমার এই ওয়ার্কফ্লো সেটআপটার বিষয়ে কিছুটা বলি। এখানে আমার যে রিপোজিটরিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রাইভেট রিপোজিটরি এবং এই প্রাইভেট রিপোজিটরিটা আমার নামে আছে। এটার ওনার কিন্তু পাবলো না। আমি যেটা করেছি সেটা হচ্ছে কোলাবোরেটর হিসাবে পাবলো পাটোয়ারি নামে এই ইউজারটাকে আমি অ্যাড করেছি। তার মানে আমার যে এআই, এই এআই নামেও একটা GitHub অ্যাকাউন্ট আছে এবং তাকে আমি আমার এই প্রজেক্টে কোলাবোরেটর হিসাবে অ্যাড করেছি। এখন আমি যখনই কোনো ইস্যু ক্রিয়েট করি তখন তাকে অ্যাসাইন করলে তখন সে সেগুলো দেখে। সেগুলো সে কিভাবে দেখে? আমার আমার ওপেন ক্লথে একটা ক্রোন জব আছে। এটা আরও এফিশিয়েন্টলি করা যায়। আপনি যদি ক্রোন জব না করে ওয়েব হুক দিয়ে করেন সেটা আরও এফিশিয়েন্ট হবে। ক্রোন জব হওয়াতে এখন যেটা হচ্ছে সে লেটস সে ১ ঘন্টা কিংবা ৫ মিনিট পর সে চেক করতেছে এবং এটার জন্য সে আমার টোকেন বার্ন করতেছে। ওয়েব হুক ইন্টিগ্রেট করলে যেটা হবে, আপনি যখন GitHub-এ একটা ইস্যু ক্রিয়েট করবেন তখন একটা ওয়েব রিকোয়েস্ট যাবে হচ্ছে আপনার যে ওয়েব হুক সেখানে এবং সেখান থেকে আপনি জানতে পারবেন ওকে নতুন একটা ইস্যু আসছে, ওই ইস্যুটা নিয়ে কাজ করতে হবে। আর এখন যেটা হচ্ছে পাবলো অলওয়েজ চেক করতেছে যে নতুন কি কোনো ইস্যু আসছে, নতুন কোনো কমেন্ট আসছে, কিছু কি আমার করতে হবে। এই চেকিংটা করার জন্য সে কিন্তু আমার টোকেন বার্ন করতেছে এবং সে ওই রিপোজিটরির সাথে কিভাবে কথা বলবে যেহেতু এটা একটা প্রাইভেট রিপোজিটরি। তার মানে এটার GitHub টোকেনটাও আমার ওপেন ফ্লোর কনফিগারেশনে দেওয়া আছে। সে যেন এটা ব্যবহার করে আমার রিপোজিটরিতে পুল রিকোয়েস্ট দেখতে পারে, ইস্যু দেখতে পারে, নতুন পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারে। এটা গেল আমার পুরো সেটআপটার একটা ওভারভিউ এবং এখানে কিছু সমস্যা আমি অলরেডি বলেছি যে ক্রোন জব ইজ নট এফিশিয়েন্ট। এরপরের যে সমস্যা সেটা হচ্ছে যে পুল রিকোয়েস্টগুলো সে সাবমিট করেছিল, এই পুল রিকোয়েস্টগুলো সাবমিট করার জন্য সে কি নিজে এই কোডটা রান করে দেখেছে এটা কাজ করে কিনা? এখন আমি শুধু বলেছি একটা ছোট টেক্সট চেঞ্জ করার জন্য। যদি আমি বলতাম একটা কমপ্লিকেটেড বিজনেস লজিক চেঞ্জ করার জন্য, তাহলে সে কি এটা রান করে দেখবে? আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতেও বলেছি যে আমার ওপেনফ্লো আমি রান করতেছি আমার হোম সার্ভারের ডকারাইজড একটা কন্টেইনারের মধ্যে। তো এই ডকারাইজড কন্টেইনারের মধ্যে তো পিএইচপি নাই। তো সে কিন্তু পিএইচপি রান করে দেখতে পারে না। আমি যে মডেলটা ইউজ করতেছি সে হয়তো জানে কিভাবে কি পিএইচপি কাজ করে, কিভাবে পিএইচপি কোড লিখতে হয়। কিন্তু সে কিন্তু রান করে দেখেনি যে আমার এই কোডটা কাজ করে কিনা। আমরা রান করে দেখেছি যে হ্যাঁ, এটা কাজ করে কিন্তু সে এটা দেখতেছে না। এখন আমি যদি তাকে এটা দেখাইতে চাইতাম তাহলে ওই কন্টেইনারের মধ্যে তাকে আমার পিএইচপি রান করার জন্য যা ডিপেন্ডেন্সি লাগবে সেটা আমি দিতে চাইতাম। কিন্তু এখন পিএইচপি রান করার জন্য আমার ডিপেন্ডেন্সি এখানে কন্টেইনারে দিয়ে দিলাম। তারপর আমি কালকে একটা পাইথন প্রজেক্টে কাজ করব। তখন কি করতে হবে? তখন এই ওপেন ফ্লোর যে ডকার কন্টেইনার সেটাতে আমি পাইথন রান করার জন্য সব ডিপেন্ডেন্সি দিয়ে দিব। তো এই জিনিসটা আসলে অত এফিশিয়েন্ট না। সেক্ষেত্রে আমার ডকার কন্টেইনার অনেক ব্লোটেড হয়ে যাবে এবং সেটা আমরা চাই না। সো আইডিয়াল সলিউশন হচ্ছে আমি যদি ডকারাইজ না করে আমি আমার পুরো হোম সার্ভার মেশিনের অ্যাক্সেস দিয়ে দিতাম। তখন সে ওই মেশিনে যা লাগে সেগুলা ইনস্টল করে নিত। ডকার কন্টেইনারে না। এবং আমার ওই মেশিনে পাইথনও রান করবে, পিএইচপিও রান করবে। সো সেই এনভায়রনমেন্টগুলো হয়তো আমার থাকতই। তো এইজন্য আমি বলব যে আপনারা যদি ডকারে রান করে থাকেন মেবি এই লিমিটেশনগুলো আপনাদের মাথায় রাখা উচিত। এবং আমিও হয়তো সুন আমার হোম সার্ভারের ডকারের মধ্যে এটাকে না রেখে আমি কোনো একটা ক্লাউড হোস্টিং প্রোভাইডারের মধ্যে এটা ইনস্টল করে দেখব যে আমি কি আরও বেটার রেজাল্ট পাচ্ছি কিনা। বাই দ্য ওয়ে, এই যে ওপেনফ্লো ৫ মিনিট কিংবা ১ ঘন্টা পর আমার রিপোজিটরি চেক করতেছে এবং এটার জন্য আমার টোকেন বার্ন হচ্ছে। আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি ওপেন কোড গো এর একটা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি। এজন্য আমার যে টোকেন সে বার্ন করতেছে তাতে আমার খুব একটা সমস্যা হচ্ছে না। তাই আপনারা যদি ওপেন ক্লোর সাথে কোনো LLM কে ইন্টিগ্রেট করতে চান তাহলে এটা অলওয়েজ বেটার আইডিয়া হচ্ছে কোনো একটা সাবস্ক্রিপশন নেওয়া। যদি সাবস্ক্রিপশন না নিয়ে আপনি শুধু টাকা রিচার্জ করে এপিআই ইউজ করেন তাহলে আপনার টোকেন অনেক বার্ন হবে এবং আপনি টাকা বার্ন করে কুলাতে পারবেন না। আমি কারেন্টলি ইউজ করতেছি ওপেন কোড গো। আমি ডেসক্রিপশনে আমার ওপেন কোড গো এর রেফারেল লিঙ্ক দিয়ে দিব। তো সেই লিঙ্ক ব্যবহার করে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন তাহলে ৫ ইউরো বোনাস পাবেন। আপনারা চাইলে অন্য যে কোনো সাবস্ক্রিপশনও ব্যবহার করতে পারেন। আমি পরে আরেকটা ভিডিওতে দেখাবো আমি আমার এই সেটআপটা কিভাবে অপটিমাইজ করেছি।
আপনি নিজেও যদি ওপেন ক্লকে আপনার কোনো কাজে ব্যবহার করে থাকেন কিংবা এজেন্টিক কোডিং বা কোনো একটা এজেন্ট ইউজ করে আপনি নিজের কাজকে আরও এফিশিয়েন্ট করে থাকেন, নিচে কমেন্টে জানাবেন, তাহলে আমিও আপনার কাছ থেকে শেখার সুযোগ পাবো। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।